ওগুলো ভালো না, আমারটা ভালো। এখন আর কেউ কাঠ লাগায় না, পাওয়াও যায় না। ও যাদের ভাল লাগে না বানাতে দেয়, হ্যাঁ সে বানাতে পারো। ওই বোর্ডটা না মাঝে মাঝে বডি হয়ে যায় জানো তো। ঠেকাও স্কেল, টের বাবা যখন স্টিলের স্কেল। আচ্ছা পা গুটিয়ে বসো। আজকে হচ্ছে পরাগ যোগ কি করে ঘটে সেটা তোমরা জানতে পারবা। হ্যাঁ বলো। ওর ভেতরে কোথায় তার আছে ওসব, ও স্টিলের স্কেল তো অত পাকামো করতে নেই। তখন তুমি ঝুলে থাকবা, সবাই দেখবে শুধু ঝুলে আছে, আর কেউ কিছু করবে না। দাঁড়াও ছবিটা এখানে তারপর বকবো। না না ঠিক নেই কিছু। পড়াশোনার মন দিয়েছে সবাই আওয়াজ করছো কেন? ওগুলো আমার কিনতে হয়নি, গো দিয়ে গেছে, ছায়া প্রকাশনী থেকে দিয়ে যায় আমার। হ্যাঁ দিয়েছে, হ্যাঁ তোমরা মাস্টার হয়ে গেলে তোমাদেরও দেবে। ওগুলো বলে যে ছাত্রদের বিয়ে দিতে, বলে যে অনুপম দাকে একটু দেখবেন, মানে বলে যে আমাদের বইগুলো একটু সাজেস্ট করবেন, এই হচ্ছে কথা। তাই বলি হ্যাঁ হ্যাঁ সব দেখে দেবো, কোনো যেটা লাগবে না করে লাভ কি। আমি ওদের এমনিও বলেছি এত বই আমি কি করবো, আমার বই সব কেনাই আছে। না না ছায়া প্রকাশনের কনফারেন্সে ডেকেছিল, গেছিলাম তাই ওটা দিয়েছে। এখন কোথায় রাখবো, তোমাদের ঘরে রেখে দিয়েছি তাই। এটা ডিম আছে, কুনাল না কে একজন দিয়েছিল, কে দিয়েছিল আমি আর ওই সেটা বিচারে করতে চাইনি। দিয়েছে কেউ একজন ভালোবেসে, সে আমি ওরা তো ভাবতে চাইনি। বাচ্চাদের নাম তো ভালোবেসেই দেয় শুনেছি। হ্যাঁ বুড়ো বয়সে আমাকে নাম দিয়েছে তো নতুন, হনুমান। খেয়েছে রে, লোকে মুখ দেখে বলে দেয়। ও মেয়ে হতে পারতো না, শুধু ছেলেই হবে, অন্য কিছু তো হতে পারতো। শোনো না, একটা ফুল যখন ফোটে তার ভেতরে অনেকগুলো ঘটনা ঘটে এবং ফুল ফোটার আগে থেকে সেই ঘটনাগুলো চালু হয়েছে, ঠিক আছে। এখন মনে করো একটা পরাগধানী আছে, তাহলে আমি জবা ফুলের পরাগধানীর যদি কথা ভাবি, তাহলে জবা ফুলের পরাগধানী কোনো বাংলার পাঁচের মতো দেখতে হয়। আচ্ছা যদি আচ্ছা আচ্ছা আমি যদি ধুতরা ফুলের ডাকি, ধুতরা ফুলেরটা সুবিধা হবে আমাদের বলতে।
ধুতরা ফুলের পরাগধানীটা অনেকটা লম্বাটে মতো হয়, হয়েছে? তাহলে ধুতরা ফুলের পরাগধানী হয়েছে। তাহলে এটা যখন ফুল কুড়ি অবস্থাতে আছে তখন থেকেই কিন্তু এর মধ্যে পরাগ রেণুগুলো আস্তে 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 তৈরি হচ্ছে, হয়েছে? তাহলে পরাগ রেণুগুলো হচ্ছে কি পুং গ্যামেট। পরাগ রেণুগুলো কি হবে? পুং গ্যামেট। তাহলে সবার প্রথম হচ্ছে পুরুষ মাতৃকোষ। কি? পুরুষ মাতৃকোষ। তাহলে মাতৃকোষ অল টাইম টু এন, উদ্ভিদ টু এন হয়, তাই তো? টু এন হলো। এই টু এন যখন পরাগ তৈরি হচ্ছে তখন সবার প্রথমে পরিণত হয় মিওসিসের দ্বারা এনে পরিণত হয়। কিসে পরিণত হয়? এন পরিণত হয়। এবারে এই এন গুলো থেকে তৈরি হয়ে হচ্ছে কি পুংলিঙ্গধর উদ্ভিদ। কি তৈরি হয়? পুংলিঙ্গধর উদ্ভিদ, যেখানে দুটো করে কোষ থাকে, যেখানে দুটো কোষ। তাহলে এক একটা পরাগ রেণুর ভিতরে কটা কোষ থাকবে? দুটো কোষ। ওগুলোকে কি বলবো আমরা? পুংলিঙ্গধর উদ্ভিদ। হয়ে গেল? ঠিক আছে। এবার তাহলে এইটুকুনি ঘটনা কোথায় ঘটলো? পুং স্তবকের মধ্যে এটুকুনি ঘটলো, হয়ে গেল। এবার চলেছে স্ত্রী স্তবকের মধ্যে। দেখো স্ত্রী স্তবকের অনেকগুলো অংশ আছে। সবার প্রথমে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। তাহলে যা কিছু ঘটনা ঘটবে গর্ভাশয়ের ভেতরে ঘটবে, হয়েছে? তাহলে গর্ভাশয়ের মধ্যে কি থাকবে? স্ত্রী মাতৃকোষ, তাই তো? তাহলে স্ত্রী মাতৃকোষ কি হয়? টু এন। কি হবে? টু এন। আচ্ছা, এই স্ত্রী মাতৃকোষের এখানে ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। এই টু এন থেকে টোটাল 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। মিওসিস দ্বারা কটা কোষ তৈরি হবে? 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, হয়ে গেল। এই 4টে হ্যাপ্লয়েডের মধ্যে একটা বেঁচে থাকবে, 3টে মরে যাবে, 3টে নষ্ট হয়ে যায়। তাহলে গ্যামেট কটা থাকলো? একটা হলো। এবার বলছে কি এদের মধ্যে একটি স্ত্রীরেণু ছাড়া বাকি স্ত্রীরেণু বিনষ্ট হয়ে যায় মাইটোসিস, কোষ বিভাজনের দ্বারা। ভালো করে শুনবা, এটা এবার কি হয়? কি মাইটোসিস হয়। এন এর কি হবে? মাইটোসিস। মাইটোসিসের দ্বারা তৈরি হবে 7টা কোষ। তৈরি হবে কি? 7টি কোষ বিশিষ্ট হ্যাপ্লয়েড প্রকৃতির স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। মানে এই যে মাঝখানে যে গোটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7খানা কোষ বিশিষ্ট স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। তাহলে কটা কোষ? উপরে কটা কোষ? একটা, দুটো, তিনটে। মাঝে কটা? একটা। এখানে কটা? 3টে। আচ্ছা, এই দুটো কোষ পরে, এই দুটো কোষ এখন না, ঠিক আছে? এর ভেতরে কটা কোষ হলো? 3টে নিচে, 3টে উপরে, মাঝখানে কটা? একটা। 7টা, টোটাল 7টা। আচ্ছা, আসবো। স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের মধ্যে একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু। এটা কি হচ্ছে? হ্যাপ্লয়েড ডিম্বাণু। দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস গঠন করে। দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস গঠন করে। পোলার নিউক্লিয়াস মানে পোলের দিকে। ছবি দেখো, পেজলটা পেজলটাও দেখো, বুঝতে পারবো। ছবিতে মাঝখানে এই অংশটা খেয়াল করে দেখো, লেখা আছে পরিষ্কার। এই যে এই ছবিটা দেখো, পরিষ্কার লেখা আছে যে একটা হচ্ছে ডিম্বাণু, এটা ডিম্বাণু। এই দুটো কি বলেছে? সহকারী কোষ, হয়ে গেছে। আর কি দেখো, আরো আছে অনেক কিছু। উপরের দিকে দেখো লেখা আছে যে এই 3টাকে কি বলেছে? প্রতিপাদ কোষ সমষ্টি। কি বলছে? প্রতিপাদ কোষ সমষ্টি। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত কেন পরে বলছি, ওয়েট করো। তাহলে কি পেলাম? গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বাণু থাকে সেটা কি করে গঠিত হলো? সবার প্রথমে কি স্ত্রী মাতৃকোষ কত এন? 2n। মিওসিস ঘটবে, 4টে হ্যাপ্লয়েড তৈরি হবে, তার মধ্যে 3টে মারা যাবে, একটা বেঁচে থাকবে, হয়ে গেল। একটার আবার মাইটোসিস হবে, একটার আবার কি হবে? মাইটোসিস। মাইটোসিসের ফলে কটা কোষ তৈরি হবে? 7টা। কটা তৈরি হবে? 7টা। এই 7টা কোষ কি গঠন করছে? স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের মধ্যে একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু। একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কি ডিম্বাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু। হ্যাপ্লয়েড মানে হাফ, এন হচ্ছে। দুটি সহকারী কোষ তৈরি করছে, একটা নির্ণীত নিউক্লিয়াস আর 3টে কোষের একটা কি কোষ সমষ্টি, প্রতিপাদ কোষ সমষ্টি তৈরি করছে। কি বলো? পোলার নিউক্লিয়াস। আচ্ছা, কোথায় লেখা আছে? এই দুটো, একটা দুটো সহকারী কি বলছে? পোলার নিউক্লিয়াস, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে পরাগ মিলন আর নিষেধ। তাহলে এখন আমাদের পরাগ রেণু কেমন অবস্থায় আছে? দুটো কোষ বিশিষ্ট। আচ্ছা, আর গর্ভাশয়ের কি দশা? 7খানা কোষ এখানে আছে, হয়ে গেল। আচ্ছা, এইবার এই যে 2টা কোষ বিশিষ্ট একটা পরাগ রেণু যখনই এই গর্ভমুণ্ডের উপরে পড়বে, হয়ে গেছে, গর্ভমুণ্ড থেকে পড়ার পরে সেই পরাগ রেণু থেকে মাইটোসিস পদ্ধতিতে একটা নালী তৈরি হবে। সেই নালীটা আস্তে আস্তে আস্তে, এখানে কিন্তু মোটা করে ছবি একটি পুরো মোটাটা কি বলতো? গর্ভদণ্ড।
হয়ে গেছে। তার ভেতরে সরু যেটা অংশ সেটা কি বলতো, ওই রেণু, কি রেণু, রেণু থেকে নির্মিত কি সেই নালিকা, নালিকা তৈরি হলো, দিয়ে এসে একদম কোথায় জুড়বে, এই অংশটার নাম কি, গর্ভাশয়। গর্ভাশয়টি একদম মুখে এসে জুড়বে, হয়ে গেল। জুড়ে যাওয়ার পর যে এই যে দুটো নিউক্লিয়াস, এর মধ্যে যে দুটো নিউক্লিয়াস ছিল, হয়ে গেছে, এই দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস কার সঙ্গে জুড়বে, এন এর সঙ্গে জুড়বে। এর নাম কি দিয়েছিলাম, এন এর নাম কি ছিল, হ্যাপ্লয়েড, সংবাহী নালিকা। কি ছিল হ্যাপ্লয়েড, কি ছিল, কি বলো বলো, বলবা তো, এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড ডিম্বাণু। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে একটা কি করবে, ডিম্বাণুর সঙ্গে জুড়ে যাবে, হয়ে গেছে। আর দ্বিতীয়টা এই যে সহকারী কোষ ছিল, এর সঙ্গে জুড়ে তৈরি করবে শস্য, মানে ধান খাও তো, ধান, ধান দেখেছো তো, ধান ধান খাওনি কোনোদিন, এ মা তাহলে কেমন খেলে, ধান দেখবা যে যদি ছাড়াও দেখবা যে চাল, যেভাবে দেখবা যে চালের এরম একটা অংশ হয় না, হয়, চাল এরমই হয়, ভালো করে দেখবা, আর এইখানটায় গোল্লা একটা অংশ থাকে, হয়ে গেছে। এই গোল্লা অংশটার নাম হচ্ছে ভ্রূণ, গোল্লাটার নাম ভ্রূণ। এই ভ্রূণটা তৈরি হয় হচ্ছে কেমন ভাবে, প্রথমে একটা নিউক্লিয়াস, কার এটা, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, কিসের, রেণু থেকে যেটা এসছে, যার সঙ্গে এই এন মানে ডিম্বাণুর মিলন ঘটে, যে তৈরি হবে কি ওটা থেকে বীজ তৈরি হয়ে যাবে, বীজের ভ্রূণ অংশ তৈরি হবে, হয়ে গেছে। আর দ্বিতীয় যে নিউক্লিয়াসটা, সেটা সহকারীর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, শস্য। শস্য মানে এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, যার মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যেটা আমরা ভাত হিসেবে খাই, সেটা। হ্যাঁ বলো, সাদাটে হয়, চালের ক্ষেত্রে সাদাটে হয়। আচ্ছা এই চালের কি বলতো বিভিন্ন কালার থাকে তো, শুধু সাদা বললে ভুল হবে। হ্যাঁ পুরো জলের মধ্যে লিকুইড ফরম্যাটে থাকে, কি না না, ব্রাউন হয়, সোনালী কালারের, অনেক কালার, কালো চাল হয়, ধূসর কালারের হয়, চালের প্রচুর কালার আছে। হ্যাঁ আছে, বিদেশে আরো ভালো ভালো চাল আছে, আমরা যেটা খাই সেটা পুরো ছাট, ফালতু। আচ্ছা এবার বলছে কি ডিম্বকটা বীজে রূপান্তরিত হয়, হচ্ছে জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয়, জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয়। আচ্ছা ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে ট্রিপ্লয়েড প্রকৃতির শস্য সৃষ্টি করে। তাহলে এই শস্যটা কেমন হবে, ট্রিপ্লয়েড, মানে কটা নিউক্লিয়াস আছে ওর ভেতরে, তিনটে নিউক্লিয়াস আছে। আচ্ছা ভ্রূণ এই শস্য গ্রহণ করে বীজের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। ভ্রূণ কি করে, এই শস্য গ্রহণ করে বীজের মধ্যে মানে এই যে ধানটা হলো, এটা যদি মাটিতে ফেলে দিয়ে জল নেবে, জল নিয়ে যখন অঙ্কুর তৈরি হবে, অঙ্কুর প্রথমত খাবার দাবার শোষণ করে কোথা থেকে, শস্য অংশ থেকে, সেখান থেকে শোষণ করে ভ্রূণটা কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বড় হবে। আচ্ছা ভ্রূণ এই শস্য গ্রহণ করে মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, উপযুক্ত পরিবেশে অঙ্কুরোদ্গমের মাধ্যমে বীজ থেকে চারা সৃষ্টি হয়। আচ্ছা তোমাদের প্রথম জিনিসটা বলি, সবার প্রথমে পরাগ ধানের মধ্যে কি ঘটছে, পরাগ ধানের মধ্যে কি থাকছে, পরাগ রেণু মাতৃকোষ সমষ্টি থেকে যে কোনো একটা মাতৃকোষ হয় 2n, তার কি ঘটছে, মিওসিস ঘটছে, 4টে এন তৈরি হচ্ছে, ক্লিয়ার, মিওসিস পদ্ধতিতে 4টেই তো হয়, তাই তো। প্রত্যেকটা এন মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি গঠন করছে, পুংলিঙ্গধর উদ্ভিদ, পুংলিঙ্গধর উদ্ভিদ, যেগুলো হচ্ছে পরাগ রেণু বলছি। আচ্ছা এবার কি হচ্ছে, স্ত্রী স্তবকের মধ্যে কি চলছে, স্ত্রী স্তবক, স্ত্রী মাতৃকোষ কটা, 2n, মিওসিস হচ্ছে কটা এন তৈরি হচ্ছে, 4টে, 4টে কোষের মধ্যে কটা বাচ্চে, 3টে মরে যাচ্ছে, একটা বাচ্চে, সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, করেছে 7টা। এবার 7টার বিভাজন কি কি, প্রথমত 3টে কোষ কি করছে, প্রতিপাদ কোষ সমষ্টি তৈরি করছে, মাঝখানেরটা নিউনিত নিউক্লিয়াস তৈরি করছে, নিচে যে 3টে থাকছে তার মধ্যে একটা হচ্ছে ডিম্বক, আর নিচে দুটো সহকারী কোষ সমষ্টি, ক্লিয়ার। হ্যাঁ বলো, নির্ণীত কোনো, ওটা মিডিলে আছে, হ্যাঁ আলাদা হয়ে গেছে, ওই জন্য নির্ণীত বলা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, পরাগ মিলনে আসি, পরাগ মিলনে কি হচ্ছে, পরাগ মিলন কাকে বলে এটা শুনি তো, জানো কিনা, পরাগ মিলন, পরে সেটাকে পরাগ মিলন, পরাগ মিলন, ঠিক। তাহলে পরাগ মিলন হওয়ার পরে কি হয়, এই যে কোষ ছিল এখান থেকে কি সৃষ্টি হবে, নালিকা সৃষ্টি হয়, কার মধ্যে দিয়ে আসবে, স্ত্রী দণ্ড,
ওই যে ডান্ডা যেটা দেখতে পাচ্ছ সেটা, তার মধ্যে যে নালী সৃষ্টি হয়ে কোথায় আসবে, একদম গর্ভাশয়ের গর্ভমুণ্ড মাথারটা গর্ভাশয়ের ভেতরে বুঝছে। সেখানে গিয়ে যে দুটো কোষ আছে, একটা কোষ কার সঙ্গে মিলিত হয় বলো, হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, আর বাকি দুটো সহকারী কোষের সঙ্গে মিলিত হবে, দিয়ে তৈরি করবে কি, একটা প্রথমত যেটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো কি তৈরি করলো, না না না, যেটা ডিম্বাণু, দেখো ডিম্বাণু এন ছিল আর এই কোষগুলো এন ছিল, মানে এই দুটো কোষ এন ছিল, তাহলে একটা এন এর সঙ্গে আরেকটা এন মিলিত হয়ে তৈরি করলো 2n। এটা হচ্ছে জাইগোট, তৈরি করবে কি জাইগোট, মানে যেটা ভ্রূণ আর কি পরবর্তীতে। আর বাদ বাকি এই দুটো নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা এন যুক্ত করবে, ট্রিপ্লয়েড শস্য তৈরি করবে, হয়ে গেল, বুঝতে পারলাম। এবার যদি একটা বীজ নিয়ে নিই, তাহলে বীজের যেখান থেকে কাণ্ড আর মূল তৈরি হয় সেটা হচ্ছে ভ্রূণ, আর যেটা খাবার দাবার থাকে, যেমন যদি বলি ওই পপকর্নে যে পটাশ করে ফেটে যায়, সেটা হচ্ছে কি শস্য। তাহলে শস্য কেমন হয়, ট্রিপ্লয়েড হয়, শস্য ট্রিপ্লয়েড হয়। ঠিক আছে, এবার হচ্ছে কি, যখন এই বীজটাকে আমি মাটিতে ফেলবো, জল নেবে, আলো নেবে, বাতাস নেবে, অক্সিজেন নেবে, দিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হবে। ভ্রূণটা এর ভেতর থেকে এই শস্য থেকে খাবার দাবার গ্রহণ করে প্রথমত অঙ্কুরিত মানে নিজে আগে ডেভেলপ হবে, আস্তে আস্তে নিজেকে পরিণত করবে, এবং তারপরে অঙ্কুরিত হয়ে কি তৈরি করবে, মূল এবং কাণ্ড। ধান থেকে হয়, ইয়েস। কি, আচ্ছা আমি দেখেছি চায়নাতে, মানে যখন ওরা ওই ল্যাবের মধ্যে টেস্ট করে, আমি একদিন দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম, যে চালই থাকে, ওর উপরে খোসা থাকে না, বুঝতে পেরেছো, মানে ওরা আগে ওই খোসাটা কষ্ট করে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে ভ্রূণটা আগে ভালো করে টেস্ট করে নেয়, তারপরে ওটার বীজ হিসেবে পাঠায়। চালই আছে দেখি, চাল জলের মধ্যে রাখলো, কয়েকদিনের মধ্যে ওখান থেকে ওই কাণ্ড আর মূল বেরিয়ে চলে এলো, মানে অঙ্কুরিত হয়ে গেল। কি হ্যাঁ, হয় তাও হতে পারে, সুন্দর বোঝা যাচ্ছে একদম। কি হয়েছে, আমি বাড়িতে চাল নিয়ে করবো। আচ্ছা এবার চলেছি বিকাশ আর বৃদ্ধিতে, মানে উদ্ভিদটা তো বোঝা গেল, এবার এবার বিকাশ আর বৃদ্ধি বুঝতে হবে। তাহলে এত কিছু জটিল ঘটনা ঘটে কোথায় বলো তো, শুধু পরাগ মিলনের জন্য। এত ঝামেলার কিছু নেই, রিসার্চ করতে হয়তো 10-12 বছর লেগেছে কম করে। হ্যাঁ, তুমি পটল চাষ করো, তাহলে কষ্ট করে করতে হবে। আচ্ছা এবার চলে আসি হচ্ছে বৃদ্ধি আর বিকাশে। দেখো যখন কোনো জীবের জাইগোট গঠিত হয়, মানে পেজ নাম্বার 62, উচ্চতায়, হ্যাঁ দুর্বলতা দেয়। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, উদ্ভিদের বা প্রাণীর যে কোনো ক্ষেত্রে জাইগোট গঠিত কখন হয়, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মেলানোর পরে জাইগোট তৈরি হয়, হয়ে গেল। এর জাইগোট ধীরে ধীরে কি হচ্ছে, কোষ বিভাজিত হওয়ার ফলে আস্তে আস্তে বাড়ছে, সাইজে বাড়ছে, এটাকে আমরা কি বলবো, বৃদ্ধি। কি বলবো এটাকে, বৃদ্ধি বলবো। বলছে কি নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে, মানে কোষ বিভাজনের ফলে জীবদেহে বা জীবকোষের আকার, আয়তন ও ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। আর বিকাশ বলছে কি, জীবের জাইগোট থেকে তার মৃত্যু পর্যন্ত, জীবের জাইগোট দশা থেকে মৃত্যু আগে পর্যন্ত জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বৃদ্ধি, পৃথকীকরণ, পুনরাপ্রাপ্তি, জনন ইত্যাদির মাধ্যমে সংগঠিত জীবের যাবতীয় পরিবর্তনকে একত্রে কি বলা হয়, বিকাশ বা পরিস্ফুরণ। যদি মানুষের ক্ষেত্রে বলি, মানুষ সৃষ্টি হয় কোথায়, মায়ের গর্ভাশয়ের মধ্যে, পরিষ্কার একদম, সেখানে প্রথমে জাইগোট থাকে, তা আস্তে 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 কোষ বিভাজনের মাধ্যমে বড় হয়, তাহলে শরীরে মাংসপেশি বাড়ছে, ছেলেপেলে বড় হচ্ছে, এটাকে আমরা কি বলবো, বৃদ্ধি। কিন্তু একদম জাইগোট থেকে একদম বুড়ো হয়ে, মানে বুড়ো বয়সে লোকে মরছে না সেটা আলাদা বিষয়, যাই হোক, জোয়ান বয়সে মানে মরে যাচ্ছে, কিছু করার নেই, বুড়ো হওয়া এখন আড়ম্বরপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে, যাই হোক। তাই এখন হচ্ছে কি, ওই জাইগোট থেকে একদম বৃদ্ধ হওয়া পর্যন্ত, তাই প্রথমে ছোটবেলায় বাচ্চা থাকবে, বাচ্চা দৌড়াদৌড়ি করবে, পড়বে, মাথা ফাটবে, মায়ের মার খাবে, সবকিছু হতে 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 বড় হবে, মাস্টারের বাড়ি খাবে, রাস্তায় কান ধরে দাঁড়াবে, এসব করাই করে আরেকটু বড় হবে, তারপরে মোহে পড়বে, জনন হবে, নতুন কচি কাঁচা হবে, মৌমাছি, প্রজাপতি, বুঝতে হবে তো, না যাবো, তারপরে কি হবে, তারপরে আস্তে আস্তে বয়স হবে, গ্ল্যামার চলে যাবে, মুখে বড় বড় গর্ত, চুল পেকে যাবে,
চোখে দেখতে পাবে না, এইসব হওয়ার পরে চামড়া ঝুলে যাবে, গ্ল্যামার পুরো শেষ, আর কেউ পাতে দিচ্ছে না, একদম শেষ বয়সে চুল পাকতেও পারে নাও পারে, এবার আদিবাসী হেয়ার অয়েল মাখলে সেটা আলাদা বিষয়। পুরোটা হওয়ার পরে মানুষ মারা যাবে। এই যে পুরো ঘটনাগুলো ঘটলো, সম্পূর্ণ ঘটনাগুলোকে আমরা কি বলবো? বিকাশ। গায়ে বৃদ্ধি হওয়াকে কি বলবো? বৃদ্ধি। ঠিক আছে, অ্যাড দিয়ে দিলাম না, এত অ্যাড আছে, ওই জন্য সোশ্যাল মিডিয়া ফোন থেকে ডিলিট করে দিয়েছি পুরো। কে না, অবশ্যই আমি আবারও বলছি, আমি এখন নিজেও বলছি, যদি দেখো তোমাদের বয়সে মিনিমাম মিনিমাম দেখো 18 19 দেখো 20 বছর 21 বছর বয়সে ছেলেপেলে মানে মানসিকভাবে বুঝেছে, মুখে তো সবাই পড়ে, 18 বছর পর্যন্ত ছেলেপেলে বোঝে না। এখন দেখো যদি ক্লাস 6 থেকে 12 এর মধ্যে 5 থেকে ছেলেদের কোনো মেয়েকে ভালো না লাগে, বা মেয়েদের কোনো ছেলেকে ভালো না লাগে, বা নিজেদের মতো হতে পারে, কোনো ছেলেদের ছেলেকে মেয়েদের মেয়েকে হতে পারে, কোনো বিষয় না, না লাগে, তাহলে বুঝে নেবে তার প্রবলেম আছে। এটা স্বাভাবিক হবেই, বুঝতে পারছো? এটা একদম স্বাভাবিক। এবার এই ঘটনাটুকুনি যখন তুমি ক্লাস 5-এ শুনে নাও, তখন তোমার মস্তিষ্কের মধ্যে ওটা স্বাভাবিক ঘটনা, একদম ফাঁদে পা দেওয়া যাবে না। ঠিক আছে, পরবর্তীতে যখন যোগ্যতা হবে তখন বাড়ি থেকে বলবে যাও ধরে আনো, ঠিক আছে, তো ভেবে লাভ নাই। কি বোঝা গেল? না, বুঝতে পেরেছো, ওটা কোনো বিষয় না। এবার এটা এটা একদম স্বাভাবিক ঘটনা, এই জন্য চেষ্টা করতে হয় একটুখানি। আমাদের স্যাররা ডায়লগ দিত, করো করো, কোনো চাপ নেই, পকেটে পয়সা না থাকলে না ভালোবাসে জানলা দিয়ে পালাবে। বিজয় লালের ডায়লগ দিত, বিজয় লালের কেমিস্ট্রি স্যার ছিল টাক করে। ওটা ডায়লগ দিতে হয়, কি গো, এই জন্য নেট লাগিয়ে রেখে দিয়েছি, পালাতে না হয়। ও বলে না, বলে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রাণীদেরটা তো বোঝা গেল, গাছের ক্ষেত্রে চলে আসি। গাছ একদম ভ্রূণ দশায় বীজ থাকে, না সবারই সুবিধা আছে নিজেদের নিজেদের। প্রাণী তুমি, তাই তুমি নিজেরটা বুঝতে পারছো। ওদের আরে বাবা, তুই মানুষ বাদে অন্য যে কোনো প্রাণী দেখো তো, কারোর পারমিশন লাগে না, বয়সও লাগে না। এর মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষের কিছু রেসপন্সিবিলিটি আছে, এই কারণে সিস্টেমগুলো আস্তে আস্তে হয়েছে। তাহলে আগেকার দিনে তো বাল্য বিবাহ দিয়ে দিত, ছোটবেলাতে ভালো লেগেছে চল বিয়ে, ঝামেলা শেষ। চলো একবারে চিতায়, হ্যাঁ ওটা, ওই সিস্টেমটা খুব একটা খারাপ ছিল না। না না, আগেকার দিনে এটাও ছিল, না না ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে বুড়ো বয়সে, ধরো বুড়ো মনে করো 97 বছর বয়স, ওর হয়েছে বিয়ে করবো, ও এবার আগে তো একটা ফ্যামিলিতে 10টা 12টা করে মানুষ থাকতো, মানে বাচ্চা থাকতো আর কি, একটা ধরে নিয়ে চলে এলো, বিয়ে করে নিল। এখন তুমি ভাবো, এই বুড়ো 2 বছর পরে মরে গেল, এখন বাচ্চার বয়স 10 বছর, এটা আমি তো হতো, বুঝতে পারছো? তাকে মদ খাইয়ে পুড়িয়ে মারা হবে। হ্যাঁ, এমনি জ্যান্ত তোমাদের ধরে, তো ওর অত শখ হয়নি, যাবো একদম সুন্দর হুশ আছে চাই ঝাঁপ মারি, ওর তখন মনে হয় পালিয়ে বাঁচি। ঠিক আছে, ওই জন্য হ্যাঁ, তখন ওই যে আমাদের দেশিটা চলতো ভালো। কোনো ব্যাপার না, মানে ওই সিস্টেমটা ওই জন্য চালু হয়েছিল। আচ্ছা এবার শোনো, না তো আজকের দিনের সিস্টেমটা যথেষ্ট বেটার, কেন বলো তো? যারা মোটামুটি 90 বছরের দাদু, কি আজকের দিনের ছেলেপিলে 90 বছর হবেই না, বাঁচবে না কেউ। না না, ওই জন্য না, মোহটাও জাগতো না, বুড়ো বয়সে কি হতো বলতো, নিজের বউটা মরে গেছে, আচ্ছা স্ত্রী মরে গেলে স্বামীকে পুরানোর তো রীতি ছিল না, ধর স্ত্রী বাই চান্স মরে গেল, হ্যাঁ বাই চান্স মরে গেলে অনেক অন্যান্য কারণে মারা যেত, ও তো না বলাই বেটার। তা তখন বাড়িতে কাজকর্ম করতে হবে, ওই জন্য একটাকে ধরে আনতো, না টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ এরকম হয়, দেখা গেলো দুটো ছেলে মেয়ে ভালোভাবে খেলাধুলা করছে ছোটবেলায়, ওদের বিয়ে দিয়ে দিল,
ওদের যখন বয়স হলো 20-21 বয়স, পরে গেলো ওরা বড় বউ। যা কি হলো ব্যাপারটা, আমার তো অন্যজনকে ভালো লাগে, তাহলে কি করা হবে? এই ছিল সমস্যা আগেকার দিনে। হ্যাঁ, এখন যথেষ্ট বেটার। মোটামুটি যারা অন্তত বোঝে তারা অন্তত 30-এর আগে কেউ করছে না, এমনকি মেয়েরাও করছে না, এই সব থেকে ভালো বিষয়। ওইগুলো মোহের বসে করে ফেলা, সে হোক। কেন কাঁপছে কেন? ওই জন্য কিছু একটা করতে হয় গার্জিয়ানরা, যদি কি বলতো কিছু আমাদের অনেক বন্ধু বান্ধব আমরা দেখেছি সায়েন্স মানে যারা আর্টস এর ক্ষেত্রে তাদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। গার্জিয়ানরা বুঝতে পারে যে কি করবে, আর কিছু করার নেই, বিয়ে দিয়ে দিই, বাসন মাজুক, অপশন নেই। কিন্তু সায়েন্সে আমরা যারা পড়েছি হয়তো খুব জোর নিজের চয়েসে একটা দুটো বিয়ে হয়েছে, তাই এখনো তারা পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে জীবনে। এটা হচ্ছে প্রবলেম। মানে তুমি যদি কিছু না করো, মানে কেউ যদি কিছু না করে বাড়িতে আশা পাবে কোথা থেকে, যে বাড়িতে রেখে কি হবে? আর ছেলেদের বেটার কি বলতো, ছেলেদের বলে কিছু করতে হবে না, তুই ঘুরে বেড়া ছাগলের মতো, ছেলেরা চষে বেড়াই এই জন্য। আচ্ছা আজকে অঙ্কও করাতে হবে। হ্যাঁ, আচ্ছা অঙ্কিত শোনো, বিষয়টা হচ্ছে কি, উদ্ভিদের বিভাজন কিসের মাধ্যমে হয়? উদ্ভিদের বৃদ্ধি পায় কোন অংশ? গাছের ডগা, মূলের শিকড়? তাহলে উদ্ভিদের না, কাণ্ড বৃদ্ধি পায় না। তাহলে গাছের ডগা, গাছের ডগাটাই কি থাকে? কচি কচি পাতা থাকে, আস্তে আস্তে বড় হয়। কিভাবে বড় হয়? কোষ বিভাজনের মাধ্যমে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হয় কি, কোষের আকার বৃদ্ধি। কোষ জন্ম নেওয়ার পর, মানে একটা কোষ বিভাজন হওয়ার পর কোষ কি হয়? আস্তে আস্তে আকারে বড় হয়, তাই না? তারপর আবার বিভাজিত হয়, আবার বড় হয়, এইভাবে উদ্ভিদের বিকাশ ঘটে। এটা চলেছে মানুষের, চলে আসি দেখো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, পেজ নাম্বার 64, এখানে বেশি কিছু নেই। দেখো এই জায়গাটা তোমাদের বয়সের ক্ষেত্রে একটুখানি ইন্টারেস্টিং, ভালো করে শুনে নেবা। মানুষের বিকাশের বিভিন্ন দশা। দেখো মানুষের বিকাশের মোটামুটি আমরা 3টে জানতাম, বইয়ে 5টা দিয়েছে, 4টে দিয়েছে, 4টে, 5টাই দিয়েছে। আচ্ছা 5টাই শুনি। সবার প্রথমে সদ্যজাত, মানে যেই বাচ্চাটা সবে পৃথিবীতে এসেছে, হয়েছে, ওর বয়স কত হবে মনে করো? মোটামুটি 9 মাস 10 দিন মায়ের মাতৃগর্ভেই থাকে। তারপরে যখন বাচ্চা পৃথিবীতে আসে সেটাকে আমরা কি বলি? সদ্যজাত। কি বলা হয় সেটাকে? সদ্যজাত, যেটাকে ধরে সবাই বেশি কিছু টানাটানি করে না। আচ্ছা এই সময় শিশুর বয়স 2.5 কেজি হতে পারে, অনেকে 150 গ্রাম হয়, ওটা বিষয় না। হ্যাঁ, অনেক বাচ্চার খুব ছোট্ট হয়, একদম ইঁদুরের মতো, কষ্ট মষ্ট করে বাচ্চানো হয়, একদম লাল কালারের হয়। আমি গেছিলাম, আমার একটা মামির মেয়ে হয়েছিল, ও মেয়ে এখন বড় হয়ে গেছে, 8-এ উঠে গেছে, সেটা আলাদা বিষয়। এখন গ্রামে নেই, এখন কেজিতে মাপতে হবে, কুইন্টালে হচ্ছে না, এটা ভালো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কি, সদ্যজাত দশা হচ্ছে 0 থেকে 1 বছর পর্যন্ত, মানে এই প্রথম 1 বছর না বাচ্চা দেখবে মায়ের কোলে থাকে, বেশি কেউ টানাটানি করে না এটাকে নিয়ে, না বা একদম ছোট বাচ্চাকে কেউ টানাটানি করে না, কারণ ওই যে বলে না ঘাড় শক্ত হয়নি, ঘাড় নাড়াতে পারবে না, ঘাড় বেঁকে যাবে টের বাবা। আচ্ছা এবার শোন, এই সময়টা বাচ্চাদের বিকাশ, তাহলে বৃদ্ধি কি করে হচ্ছে? ছোট ছিল বড় হচ্ছে, বৃদ্ধি। বিকাশ কি করে হচ্ছে? দেখো, মায়ের মুখমণ্ডল চিনতে পারে, শব্দ আলোককে অনুসরণ করতে পারে, কান্না দিয়ে মনের ভাব প্রকাশ করে। মানে এই সময় বাচ্চারা কথা বলতে পারে না, ও শুধু কি করে? খায় দেয় আর কান্না করে। কান্না করছে মানে কি? খেতে পেয়ে গেছে, পরিষ্কার সিস্টেম। এবার চলেছি শৈশব। আলোতে চোখ খুলে যায়, এই শব্দ কানে শুনতে পায়। এ দেখো এই সময়টা সব থেকে খারাপ। মনে করো বাচ্চা শুয়ে আছে, বাবা মা ঝামেলা করছে, তাহলে বুঝে নিতে হবে কি ছেলেমেলে বড় হয়ে হুজ্জুতিই করবে, অপশন নেই, কারণ তাদের সফটওয়্যারটা ফিট হচ্ছে। তো বাচ্চা, ভালো করে শুনবা, যখন কিছু না 5 বছরের সিস্টেম, বাচ্চা জন্মগ্রহণ করলো, তার পরবর্তী 5 বছর যদি বাচ্চাকে খুব ভালো ভালো, এই সিস্টেমটা কি বলতো, মেমোরি কার্ডের মধ্যে যখন ভালো জিনিস থাকবে তখন ভালো গানই বাজবে। মেমোরি কার্ডে তুমি ভোজপুরি গান সেট করে রেখে মেশিনে ঢুকিয়ে দিলে রবীন্দ্রসঙ্গীত শুনবো, তা তো হবে না। সারাদিন পেঁয়াজ খেয়ে বিকেল বেলা এলাচের ঢেকুর তো উঠবে না, পেঁয়াজেরই উঠবে। তো এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা এরপরে চলে আসি শৈশব। জানি না, চলে আসে শৈশবে আসি। শৈশব মানে হচ্ছে 1 বছর। আচ্ছা এখানে বলছে কি 1 বছর থেকে 11 বছর বয়সকালে বলা হয় কি শৈশবকাল।
এই সময় জন্মের 3 বছরের শিশু উচ্চতায় দ্রুত হারে বৃদ্ধি, ভালো করে শুনবা, 3 বছর, প্রথম 3 বছর শিশুর উচ্চতা দ্রুত হারে বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি। শৈশবে মাথার আকৃতি অনেক বড় দেখালেও পরিণত বয়সে মাথা স্বাভাবিক আকারের থাকে। শিশুরা এই সময় কথা বলতে শেখে, বুদ্ধি, স্মৃতি, চিন্তা ও আবেগ প্রকাশ করতে পারে। দেখবে যে ছোট ছোট বাচ্চারা খুব খিস্তি শিখে যায়, ভীষণ ভয়ানক। আর কিভাবে শেখে, কিভাবে শেখে? পাড়ার ছেলেপেলের সঙ্গে মিশে। এখন এবার প্রশ্ন হচ্ছে ওগুলো কেন শেখে? এখন ওগুলো নিয়ে যখন চর্চা হচ্ছে তখন ওগুলোই শিখবে। দেখো এই বছর যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তার মুখের ভাষা ভালো করে শুনবা, সে অনেক বড় বড় ওদের মতো মুখের ভাষা। প্রশ্ন হচ্ছে কেন হলো? কারণ সে বা তার যে গার্জেনরা যারা ছিল তারা যথেষ্ট, না 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 না, ট্রেনিং দেওয়া, এটা নিজেরা ঝগড়া করে ধরো অন্য ঘরে ঝামেলা করে নিল, বাবা মা ঝামেলা হবে, এটা সিস্টেম হবে, কোনো বড় বিষয় না। একসঙ্গে বাড়িতে 5 জনা থাকলে 2 জনের মধ্যে ঝামেলা বাঁধবে, বেশি কথা হলে ঝামেলা বাঁধবে, কোনো কথা নেই সিস্টেম। তাহলে এখন না না না, যখন বাচ্চার কাছে ওরা যথেষ্ট ঠিকঠাক ভাবে কথাবার্তা বলছে, ঠিকঠাক জিনিসপত্র বাচ্চাকে প্রোভাইড করছে, তাহলে বাচ্চার মস্তিষ্কের মধ্যে ভালো জিনিস আছে, ভাষাগুলো তো এমনি এমনি আসছে না, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসছে কি, আচ্ছা এইখান থেকে বাচ্চার বুদ্ধি, স্মৃতি, চিন্তা ও আবেগ প্রকাশ করতে পারে, পরিবেশ এবং মানুষের সম্বন্ধে নিজস্ব ধারণা তৈরি হয় ও নৈতিকতার প্রকাশ ঘটে, জনন গ্রন্থি পরিণত হয় না। জনন গ্রন্থির মানে শুক্রাশয় ডিম্বাশয় কি? নৈতিকতা মানে দেখবে ছোট ছোট বাচ্চারা ওই যে স্টেজে নিয়ে গিয়ে নাচ করানো হয় যাতে ভয় কাটে, আবৃত্তি বলা হয় কেন? যাতে বাচ্চার ভয় কাটে। দেখবা যে আবৃত্তি বলুক, যে মাতাল সেও হাততালি দেয়, তাই না? না না, ভয় নেই না, ব্যাপারটা হচ্ছে ওকে সম্মান দিচ্ছে। কোনো বাচ্চাকে যখন সম্মান দেওয়া হবে সে সম্মানই হবে, সে কোনো মাতাল হতে পারবে না। এখন যে যেমন বন্ধুদের সঙ্গে মেশে তেমন সেভাবে চলে যায়। এবার চলে আসবে আসল জায়গা, তোমাদের জায়গা। দেখো চলে আসবে বয়স সন্ধি। বলো, জননগ্রন্থি মানে শুক্রাশয় ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয় না, শুক্রাশয় থেকে শুক্রাণু নিঃসৃত হয় না। ক্লিয়ার? এবার চলেছি বয়স সন্ধি। দেখো 12 থেকে 18 বছর মানে যার মধ্যে তোমরা এখন আছো, এই বয়সে সব থেকে ইন্টারেস্টিং, তাই না? এই বয়সে বাচ্চাদের ধরে পাওয়া যায় না, মানে বাচ্চা মা কি বলবে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর কত মারবো, বাচ্চা ধরে আমাকে মারবে, এরকম একটা কন্ডিশন। ইয়েস, ছেলে উড়ে উড়ে বেড়াচ্ছে, উঠতি বয়স এটা। তাহলে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত দশাকে বলে যে বয়স সন্ধিকাল। এই সময়কালে মানুষদের মুখ্য বৃদ্ধিকাল বলে। এই সময়কে কি বলা হয়? মুখ্য বৃদ্ধিকাল। মানে এই সময় দেখবে যে ছেলে মেয়ে সবাইকে দেখতে খুব সুন্দর হয়, মানে যে গাধা তাকে দেখতেও সুন্দর, যে বাঘ তাকে দেখতেও সুন্দর, কেউ খারাপ না, সবাই বেটার হয়েছে। আজ এগুলোতে তাদের কোনো ভাগ নেই, সব পিতামাতার দান। এবার চলেছি এই সময় বিভিন্ন হরমোনের প্রভাবে বালক বালিকাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, মানে ছেলেদের পুরুষ সুলভ দেহ তৈরি হয়, মেয়েদের মহিলা সুলভ এই দেহ তৈরি হয়। ওটা দিয়েছে। আচ্ছা 3 নাম্বার পয়েন্ট শুনে নাও, যৌন লক্ষণগুলো সুস্পষ্ট হয়। যৌন লক্ষণ বলতে কারোর গোপদারি গজাতে পারে, কারোর কাউকে পছন্দ হতে পারে, এই জিনিসগুলো, আর কিছু না। ঠিক আছে? দেহের বিকাশ ভালোভাবে ঘটায়, স্বাস্থ্যবান ও পেশিবল শরীর গঠিত হয়। আচ্ছা সবার হয় না, যারা সঠিকভাবে খাওয়া দাওয়া করে, যারা বিড়ি সিগারেট মদ খাবে তাদের হবে না, সিস্টেম হবে না। মানে এই বয়সে তো ছেলেমেয়েরা সবকিছু, শরীর সুস্বাস্থ্যকর শরীর গঠিত হবে না। 3 নাম্বার, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির সক্রিয়তায় দেহের সর্বাঙ্গীন ও সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে। ভালো করে শুনবা, পিটুইটারি থেকে এসটিএস নির্মিত হয়, যেটা কি বলে গ্রোথ হরমোন যদি বেশি হয়ে যায়, অধিকায়ত্ব, না না এর তো নর্মাল, বাবা লম্বা সবাই লম্বা। আচ্ছা এই দশায় যৌন হরমোন টেস্টোস্টেরন পুরুষ দেহে এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন স্ত্রী দেহে ক্রিয়া করে, ফলে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটতে থাকে। বলো পুরুষদের যৌনাঙ্গের নাম কি? মানে এতদিনের চিন্তাধারা পাল্টানো তো উচিত বা জানা উচিত। কি? শুক্রাশয়। মহিলাদের ডিম্বাশয়। ওকে, ধন্যবাদ। চলে আসি এই তাহলে 18 বছর পর্যন্ত, ভালো করে শোন। ইয়েস, শোনো তার এই শোনো, তোমাদের বইতে পরিষ্কার বলে দিয়েছে 12 থেকে 18 বছর পর্যন্ত এই যা কিছু হওয়ার সবকিছু সব থেকে বেশি হবে, তারপরে মনে হবে কি দুনিয়া খারাপ, ভালো না। এই বয়সটাই ছেলেপেলে নিজেদের মাথায় থাকে না। খেয়াল করে দেখবো মাধ্যমিক দেওয়ার পর যারা উচ্চ মাধ্যমিক লেভেলে চলে যাচ্ছে তাদের দেখবো মুখমণ্ডল এবং শরীরের গঠন যথেষ্ট ভালো, মানে সব সুন্দর সুন্দরই দেখতে, এই হচ্ছে কথা। আর কলেজে গেলে আরো বেটার। এবার চলেছে পরিণত দশা। পরিণত দশা মানে হচ্ছে যে
18 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে পরিণত দশা। এই দশায় মানবদেহের যৌন অঙ্গ অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ ঘটার ফলে তাদের কার্যকারিতাও বৃদ্ধি পায়। মানে ডিম্বাশয় থেকে রেগুলার ডিম্ব নিঃসরণ হয়, শুক্রাশয় থেকে রেগুলার শুক্রাণু নিঃসৃত হয়। এরা স্বাধীনভাবে বাঁচতে, ভালো করে শুনবা, এরা স্বাধীনভাবে বাঁচতে চায় এবং কর্মে স্বনির্ভর হতে চায়। বুঝতে পেরেছো? তাহলে 18 বছরের পরে, 18 বছর পর্যন্ত তোমাকে টিকে থাকতে হবে মার্কেটে, যে আমি ঝামেলায় ফাঁসবো না, ঠিক আছে? তারপরে তোমার বুদ্ধি খুলবে, ও তাহলে আমাকে স্বাধীনভাবে বাঁচতে হবে। এর মধ্যে বিয়ে করে ফেলে পরের দিন শেষ, ঝামেলা খতম। এই তো সুখের জীবন কাটতে ভালো লাগছে না। আচ্ছা, তারপরে বলছে কি কর্মে স্বনির্ভর হতে চাই, মানে বাচ্চাদের বুদ্ধি খোলে, যে বুঝতে পারে যে জীবনে ওই দুটো জিনিস বাদে আরো অনেক কিছু আছে জানার, অনেক কিছু আছে শেখার, অনেক কিছু আছে অনুভব করার। কোন দুটো জিনিস? মানে আমি স্ত্রী পুরুষের মোহর কথা বলছি, ওটা বাদ দিয়ে বেটার, সব থেকে বেটার মোহ আর নেশা। নেশা এই 18 বছর বয়স পর্যন্ত এই দুটো শব্দ এখনো হয়নি, অবশ্য এখনো হয়নি, বস। হ্যাঁ বলো। চায়ের নেশা বাড়ি থেকে লাগিয়ে দেওয়া হয়। বাড়ির লোকগুলো ভাবে যে চা খাওয়া মানে হচ্ছে অমৃতপান। এখন যারা 18 বছরের ঊর্ধ্বে পড়াশোনা করবে তারা জানবে যে চায়ের 3টে ব্র্যান্ড হয়, মানে টাটা কোম্পানির 3টে চা বেচে, ঠিক আছে? একটা হচ্ছে টাটা গোল্ড, না সরি টাটা সিলভার, টাটা গোল্ড, টাটা প্ল্যাটিনাম। হচ্ছে সিলভার কারা খায়? গরিব মানুষরা। গোল্ড কারা খায়? যারা চাকরিজীবীরা। আর প্ল্যাটিনাম কারা খায়? যারা খুব হাই লেভেলের চাকরিজীবী বা যাদের বুদ্ধি খুলেছে একটু, যে হ্যাঁ এই চাটা ভালো, তারা খায়। এখন এই জিনিসটা না 18 বছরের পরে মানুষ বুঝতে পারে, কিন্তু বুঝতে পারার জন্য শিখতে হয়। এবার শেখার অভ্যাস তৈরি হয় 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এই জন্য তোমাদের বাবা মারা চেষ্টা করে যে বাচ্চাগুলো পড়াশোনা শিখুক, কারণ যে কিছু করার, যা কিছু করার জন্য পৃথিবীতে পড়াশোনা করতে হয়, মানে মাথাটা ঠিক থাকা উচিত। মানে আমি আজকে পড়াতে বসলাম, এই দুদিন আগে একটা খবর পেলাম কি কোন একটা স্কুলের সামনে হেড স্যার মদ খেয়ে শুয়ে আছে। এখন কেন শুয়ে আছে তার ব্যাখ্যা তো নেই, ঠিক আছে? মানে ফেসবুক খুললাম, ফার্স্ট ভিডিও ওটা, ওটা দেখে বন্ধ করে দিলাম, আর দরকার নেই আর দেখা। বুঝতে পেরেছো? হ্যালো, আমি তো ফোন করিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি বোঝাতে পারলাম, তোমরা এই বয়সটাতে একটুখানি স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো, তাহলে পরবর্তীতেও স্বাধীন থাকতে পারবো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে 3 নাম্বার, এই যে জনন অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে, সংসার ধর্ম পালন করে, পরিণত দশার কথা বলা হচ্ছে 18 থেকে 60। আচ্ছা, সন্তান উৎপাদন ও প্রতিপালন করে, ঠিক আছে? মানে মানে আমি বলছি তাহলে তার, মানে তাহলে বলছি তার চরিত্রটা কি দাঁড়ালো। আমি বললাম না সম্মান নিজের কাছে, প্রথমে বললাম না, ব্যাপারটা বুঝলেন না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে যখন আমি ধরো কোনো ইনস্টিটিউশন চালাচ্ছি, তখন এটা আমার দায়িত্ব যে আমাকে ওইভাবেই অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং মানে কি বলতো? অ্যাক্টিং নাটক করতে হয়। মনে করো আমি বাড়িতে আমার বন্ধুদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলি, তোমাদের সঙ্গে হয়তো সেভাবে বলবো না নিশ্চয়ই। বুঝতে পেরেছো? তাহলে আমি যখন বন্ধুর সঙ্গে মিশছি, তখন কি আমি বন্ধুর সঙ্গে বন্ধুত্বের মতো কথা বলবো। বুঝতে পেরেছো? আমি যখন তোমাদের সঙ্গে কথা বলতে হয়, তোমাদের মতো করেই কথা বলবো, যাতে কি হয় জিনিসটা বজায় থাকে। তোমাদের বন্ধু বানিয়ে ফেলে তো হবে না, তাহলে ঘাড়ে হাত দিয়ে ঘুরবা। আর বেশি মাস্টারগিরি করতে গেলে আপ লাইটের ঝামেলা আছে, তাই না? তো ওই জন্য সামলে চলতে হবে। তো এটা হচ্ছে চরিত্র। কিছুই না, দেখো তোমাদের বাবা মা কি বলবে, বলে ওই মাস্টার দেখ সুন্দর সাইকেল নিয়ে যাচ্ছে, তুই ছাগলের মতো চালাচ্ছিস কেন? তো উদাহরণ তো দেবে মানুষের। তো এই জন্য শিক্ষককে সমাজের দর্পণ বলা হয়। তা আমি দর্পণ হতে চাই না। এবার চলেছি বার্ধক্য। বার্ধক্যতে বলছে কি 60 বছরের পরে মানবদের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে বার্ধক্য দশা শুরু হয়। মানে এই সময় বুদ্ধি সব থেকে বেশি কাজ করে। বুঝতে পারছি? বলে না পাকা চুলের বুদ্ধি বেশি, এইটা হচ্ছে সেই সময়, ঠিক আছে? কারণ এই সময় তো জননগ্রন্থি কাজ করছে না, তখন মোহর দিকে কেউ যাবে না, বুদ্ধি একদম ফোকাস, হ্যাঁ আমাকে এইটাই করতে হবে। তখন বুদ্ধি করলো, ও আমি তো ব্যাংকে টাকা জমাইনি এতদিনে, তাহলে কি করে চলবে? তখন বাড়িতে বুড়ো বয়সে ঝামেলা শুরু হয়ে যায়।
যাই হোক, এবার চলে আসি তুই। কর্মজীবন থেকে অবসর নিয়ে অনেকে বিভিন্ন সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োগ করে। দেখবো যে 60 বছরের বুড়োগুলো গাছ লাগাতে লেগে পড়ে, রাস্তা সাফ করতে শুরু করে দেয়। আমাদের এখানে দেখা যায় না, শহরে দেখা যায়, কারণ ফেসবুকে ছবি ছাড়তে হবে। 3 নাম্বার, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে ভাবে যে কি করবো, এই জীবনে তো কিছুই করেনি, বউ মারছে, ছেলে ঝামেলা করছে, মদ খেয়ে ঘুমিয়ে পড়ি, ঝামেলা শেষ। 4 নাম্বার, এই সময় ভালো করে শোনো, এই সময় সহজপাচ্য আহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মর্নিং ওয়াক, যোগাভ্যাস করা দরকার। কিন্তু আমাদের কেউ শেখায়নি এগুলো করতে হয়, তাহলে আমি কেন করব? 5, ত্বকের কুঞ্চন, কানে কম শোনা, রক্তচাপ বৃদ্ধি, অস্থিসন্ধি ক্ষয় পেয়ে নানা রকম রোগ শরীরে দেখা দেয়। ঠিক আছে, তবে আজকের দিনে সব থেকে ভালো বিষয় কি বলতো, সিনেমার পর্দাতে যারা সিনেমা করে তাদের দেখতে এক ধরনের লাগে, আর যখন এমএলএ এমপি হয়ে যারা হাত নাড়তে আছে দাদা ভোট দেবেন, তখন তাদের আসল রূপ আর সিনেমার পর্দার রূপ মানুষ এখন দেখতে পাচ্ছে। ওই জন্য মানুষ একটু বুঝেছে, ও আচ্ছা সিনেমার পর্দায় যেটা দেখছি সেটা ভুল, যেটা বাস্তবে এমএলএ এমপি হয়ে হাত নাড়তে নাড়তে মোটা শরীর নিয়ে, তখন বলছে ও আচ্ছা আচ্ছা আমিও তো এরকম, ও এরকম। ও যখন অ্যাক্টিং করছে তখন ওটা ওর কি কাজ, ও অ্যাক্টিং করছে। বুঝতে পেরেছো? এবার দেখো, কালকে শিবেনের দোকানে আমি গেলাম, একটা লোক শিবেনকে ফোন করে বললো যে আমার টিভিতে আলো আসছে না। শিবেন বললো যে আমি কানেকশন দিই টিভিতে, যাতে টিভির ছবি আসে, টিভি সারানো আমার দায়িত্ব না। ওই লোক মাস্টারমশাই, ওই লোক আর বুঝতে পারে না। তার মানে কি বুঝতে পারলো, আমি তোমাদের সামনে কিন্তু অ্যাক্টিংই করছি, আমি কিন্তু বেশি জানি না। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এইটুকুনি পড়া থাকলো, এই চ্যাপ্টার শেষ। যাও যাও যাও, অবশ্যই। তাই বলে আমি আমার স্যারের কথা বলবো না, এক হাতে বিড়ি নিয়ে বলবে ধূমপান করা আছে। ইয়েস, পড়াশোনা নেশা নয়। অঙ্ক অঙ্ক করো, অঙ্ক করো। হ্যাঁ, না না না, সব নেশাই খারাপ। পৃথিবীতে যে কোনো রকম নেশা করা খারাপ। কে বলেছে পড়া নেশা? ব্যাপার হচ্ছে বাবা মা পড়াশোনা নেশা করতে পারেনি বলে তোমাকে বলছে পড়াশোনা নেশা, নালে বলতো না। এই শোনো, এই শোনো, তোমার হচ্ছে এই বইয়ে বেশি পয়েন্ট করে লেখা নেই, যে কটা পয়েন্ট পরপর দেওয়া আছে সেগুলো পড়বো। আচ্ছা, এবার যে বৃদ্ধি আর বিকাশ, কে? আমি, আমার তরফ থেকে আমি ভালো আছি, আমি কারোর কোনো ক্ষতি করিনি জীবনে। কি হয়েছে? না না, আমি পড়াশোনা নেশা না, আমি জীবনে অত ভালো করে পড়ি না। পাগল নাকি, বেশি পড়ে মাথা নষ্ট করবো? বাড়িতে 4 ঘন্টা পড়তে বসে বলে এই পাগল হয়ে গেল আমার ছেলে। আচ্ছা, আজকে কত তারিখ? অঙ্ক বই খাতা বার করো। স্বরূপ তো আসেনি, সজল, সুদীপ, শ্রেয়া, অঙ্কিত, তানিয়া, সুকান্ত। এবার শোনো, তোমাদের পড়ার বিষয়ের মধ্যে এই জিনিসগুলো লুকিয়ে ছিল বলে আমি বলে দিলাম, এই জিনিসগুলো একটু ক্যাজুয়ালি নিব না, তাহলে ভবিষ্যতে প্রবলেম আসবে। বলছে মোহ জেগে গেছে না, এই জিনিসগুলো খুব সিম্পল, খুব সাধারণ বিষয়, কিন্তু জানতে অনেক টাইম লাগে, এই হচ্ছে প্রবলেম। যা কিছু হয় তোমাদের বাস থেকেই হবে। অঙ্ক তুমি এই চ্যাপ্টারে 12 বন্ধ করেছো? এ ওটা কাটাকুটি হয়েছে কেন? তো 8-টা ভুল করে ফেলেছিলে? এর মধ্যে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে করেছো, নাহলে হাতের লেগে এরকম খারাপ হয় না। ঠিক আছে, ভালো হয়েছে, প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, এগুলো নিয়ে অত আলোচনা করার কিছু নেই। চলে আসে পেজ নাম্বার 227। কোষে দেখে এইগুলো নিয়ে আলোচনা করা, এগুলো জেনে রাখতে হয়, জেনে গেলাম, নিজেরটা নিজে বুঝে নেবো, পরিষ্কার হিসাব।
তোমার জানার দায়িত্ব নেই। খেয়েছে রে, তুমি তাড়াতাড়ি করে বলো না। তুমি কটা করে আনছো বাড়ি থেকে? 10টা দাও দেখি। এটা খুব ভেতরে থাকে তো, ওই জন্য তুলে কালি করতে হয়, নাহলে কালি সাইড দিয়ে গড়িয়ে পড়ে যায়। হ্যাঁ সব করে দেবো, ঠিক আছে। আচ্ছা 3 কোশ্চেনটা হচ্ছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্ব তলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। ভালো করে বুঝবাম, 3-4টেই করাবো। আচ্ছা দেখো, এখানে বলেছে কি আমিনা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, তাহলে সমকোণী ত্রিভুজ অনেকটা এরকম দেখতে হবে। না না, সমকোণী মানে একটা কোণ সমকোণ, ওটা সমবাহু। এবার বলেছে কি যার দুটো বাহুর দৈর্ঘ্য 20 আর 15, তাহলে আমরা ভূমিকে 20 ধরবো, উচ্চতাকে 15 ধরবো, উল্টো করে ধরলে কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে এখানে সর্বপ্রথম আমাকে অতিভুজটা বার করে নিতে হবে, তাই তো? অতিভুজ কি? √, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে 225, আর এদিকে 400, তাহলে 625 হবে। 625 মানে 25। তাহলে আমরা অতিভুজ কত পেলাম? 25 পেলাম। এবার কোশ্চেনে বলেছে যে এটা 3D মডেল, ভালো করে বুঝতে হবে। মানে যদি এটা সুতো হয়, ভালো করে বুঝবা, হয়েছে? আমি এটা সুতোই, আবার কি? আচ্ছা আচ্ছা ভালো করে শোনো, এই যে মাঝখানে যেটা ঝুলে আছে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, ক্লিয়ার? যেটা তির্যক আছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। কোশ্চেনে বলেছে, আচ্ছা আসবো আসবো, এটা তির্যক আছে তো, এইখান থেকে এই তির্যকের যেখানে ধরে আছে সেটুকু যদি বাহু জুড়ে দিই, তাহলে মাঝখানে কোন কোণ তৈরি হবে? সমকোণ। কোশ্চেনে বলেছে কি এইটাকে এমন করে ধরে এমন করে ঘুরিয়ে দিতে হবে। ঘোরালে কি হবে? ঘোরালে যে স্ট্রাকচারটা গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? শঙ্কু। কি গঠিত হবে? শঙ্কু। তাহলে বুঝতে হবে ত্রিভুজের একটা মাথা ধরে যদি ঘুরিয়ে দেওয়া হয় বৃত্তাকারে, তাহলে কি তৈরি হবে? শঙ্কু তৈরি হবে। তাহলে এখন যদি শঙ্কুর কথাই ভাবি, তাহলে শঙ্কু যদি হয় তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে, হলো? তাহলে আমাদের ত্রিভুজ ছিল এটা, এটা 20, এটা 25 পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর কি পেলাম? ব্যাসার্ধ কত? 20, উচ্চতা তির্যক উচ্চতা 25। এবার দেখো শঙ্কুর আমরা সবকটা পয়েন্ট বার করতে পারবো। কোশ্চেনে কি কি বলেছে? কোশ্চেনে বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজটির, হ্যাঁ বলো, ছবিগুলো না আঁকলে যদি পরে বুঝতে না পারো দেখে নাও। আচ্ছা ত্রিভুজটির ভূমি সমান সমান 20 সেন্টিমিটার। হ্যাঁ লেখো লেখো লেখো, সব লেখো, যা আছে লেখো। উচ্চতা, হ্যাঁ হবে হবে হবে, উচ্চতা সমান সমান 15 সেন্টিমিটার। আচ্ছা এর 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তা হলো শঙ্কু, না লম্ববৃত্তাকার শঙ্কু। কেন যে চিল্লায় ছেলেপিলে এত? আচ্ছা তো এবার লিখবো কি? অতএব শঙ্কুর, হ্যাঁ এটা লিখতে হবে, শঙ্কুর উচ্চতা h = 15 সেন্টিমিটার। কোশ্চেনে সেন্টিমিটার আছে না মিটার আছে? সেন্টিমিটার আছে। আচ্ছা উচ্চতা হয়ে গেল, তির্যক উচ্চতা l = √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার।
সমান সমান রুট ওভার 225 প্লাস 400 রুট ওভার 625 সমান সমান 25। বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা অতএব আচ্ছা এবং ভূমির ব্যাসার্ধ r is equal to 20 সেমি। তিনটে জিনিস বার করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। এর বাদে আর কিছু হয়ও না। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, বলো সজল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। পাই আর এল। আচ্ছা ক্ষেত্রফলের একক বর্গ একক। পায়ের মান 22/7, আর এর মান 20, এল এর মান 25। সবার আছে তো? হ্যাঁ রান্নাঘরে দেখ, ওই যে রান্নাঘরে কালো টেবিল, যার উপরে টুল ছিল, ওই পেছনে দরজা ফাঁকা, ওই ফাঁকার মধ্যে দেখ একটা সবল আছে। দুটো করে সেট থাকে সত্যি। দুটো বাড়ি এবার কিছু করার নেই, এদিক ওদিক টানাটানি কি করবে। আচ্ছা আর মানে 20, এল মানে এল মানে 25। আচ্ছা একবার উত্তরটা দেখে নাও তো, কাটাকুটি যাচ্ছে না, মানে দশমিকে উত্তর আছে, উত্তরটা মিলিয়ে নাও, দশমিকে আছে না মিশ্রতে আছে। মিশ্রতে থাকলেই ভালো, একবারে ঝামেলা মিটে যাবে। সবকটা উত্তর মিশ্রতে আছে, তাহলে ঠিক আছে। তিনটে উত্তর, হ্যাঁ এই তো একটা বেরোবে। তাহলে 20, ওই তো 25কে 20 দিয়ে গুণ করলে হবে 500, 500কে 22 দিয়ে গুণ করলে কত হবে? 25 গুণে 50, 500, 500কে 20 দিয়ে গুণ করলে 10,000, 10,000 আর কত 1000, 11,000। দেখে নিতাম 500কে 22 দিয়ে গুণ করব, শূন্য, হ্যাঁ 11,000 ঠিকই। এবার 11,000কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হতে বেরোলো? 101.71 পূর্ণ 3/7, একটু মিলিয়ে নাও। 1.571 পূর্ণ 3/7, ঠিক আছে। 4 হলো, 5 হলো, 5 হলো, 7 হলো, 7 হলো, 1 হলো, 1 হলো, দশমিক চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এত বর্গ সেমি, তাহলে একটা উত্তর বেরোলো। এবং সমগ্র তলের ক্ষেত্রে বলো অঙ্কিত, বলো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রে বলে সূত্র কি? শ্রেয়া বলো। আর প্লাস এল বর্গ একক। পায়ের মান 22/7, আর এর মান 20, আর এর মান 20, এল এর মান 25। বলো বলো কিছু বলবা? আচ্ছা তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু 20 আর 25 কত হবে? 45 হবে না? আচ্ছা 45কে যদি 20 দিয়ে গুণ করি, 45 গুণে 900, 900কে 22 দিয়ে গুণ করতে হবে। কি ঠিক করবো গো? ওই তালায় চাপ মেরে আসো তাহলে, দরকার নেই তোমরা লেখো না, ও যার বোঝা হচ্ছে বুঝে নেবে। আচ্ছা 1 8 2 0, 1 8 2 0, তাহলে 1 9 8 2 0। হ্যাঁ বলো বলো। হ্যাঁ তাহলে হচ্ছে কত? 7 2 14 4 48 হচ্ছে, 5 7 6 7 42, পরে থাকলো 6 60, 7 8 56, 4 5 7 35, 5/7। উত্তর কত গো? 2 6 7 5। তাহলে আমার ভুল হয়েছে। হোক।
হ্যাঁ বলো। 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 4 দেখলো 5, 8 ও 7 8টা 56 আমি 4 লিখে দিয়েছিলাম। 7 8 56 পড়ে থাকলো 2 0 7 কে 7 দুগুণে 14 দাঁড়াও না 6 0 7 8 হ্যাঁ 2 8 2 8 পূর্ণ 4/7 নাকি? ইয়েস। হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ 9 2 8 2 8 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। দুটো দেবে। লাস্টেটা কি বলেছে গো? আয়তন। তাহলে আয়তন। তাহলে বলো অঙ্কিত বলো আয়তনের সূত্র কি? ও তুমি লিখছো তাই না? বলো শ্রেয়া বলো। পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এখানে কিন্তু এল নেই, হ্যাঁ খেয়াল রাখতে হবে। পাই আর স্কোয়ার এইচ। আর এককটা হবে ঘন একক। বাহানা ভালো দিয়েছে, আমি তো লিখছি। 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত হবে? 20 স্কোয়ার ইন্টু এইচ মানে 20 না 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 15, এইচ মানে 15। আচ্ছা তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 400 ইন্টু 15, 4 15 60 মানে 6000। 4 15 60, 3টে শূন্য হবে তাহলে 6000 হবে। 6000 কে 22 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 6000 দুগুণে 12000, একটা শূন্য দিলে আবার 12000। তাহলে 1 3 2 দুটো শূন্য, ও 3টে শূন্য। ঠিক আছে। আচ্ছা এবার এটাকে 3 সাথে 21 দিয়ে ভাগ করতে হবে। বাহ এটা ভাগটা বড় হয়ে গেল। 1 3 2 একটা দুটো 3টে শূন্য 21 দিয়ে ভাগ করব। আচ্ছা 21 দিয়ে যদি ভাগ করি 5 21 কত হচ্ছে? 105 হচ্ছে। 6 21, 6 একে 6, 6 দুগুণে 12, 126। এটা মিলিয়ে যাচ্ছে। 6 দিয়ে করলে 1 2 6 পড়ে থাকলো কত? 6 আর 6 12, 6 পড়ে থাকলো। বাহ পড়ে থাকলো একটা শূন্য। 21 দুগুণে 42, হ্যাঁ ওটাই চলছে। আবার কি হলো? কি কর লোকের জিনিসে ঘাটাঘাটি করবো কেন? ওর জিনিস। 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তাহলে আমরা 8 দিয়ে করি। 8 একে 8, 8 দুগুণে 16। আছে থাক 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 ও চুপ থাকো বকো না তুমি, চুপ থাকো। আচ্ছা এবার হচ্ছে যদি 5 দিয়ে করি, 5 দিয়ে করলে কত হবে? 5 দিয়ে করলে 5 একে 5 10, 105। তাহলে হচ্ছে 15। এই উত্তর কত হচ্ছে দেখো তো? 6 2 8 5 ইন্টু 5 বাই, হ্যাঁ 5 বাই আমাদের 21 হচ্ছে। আমরা 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 7 21। তাহলে 6 2 8 5। কোথায় গো তাহলে? কোথায়? মুখের ভিতরে জল বাষ্প হয় না? আচ্ছা ঠিক আছে না দেখো। সজলে কটা পড়ায়? পড়াই কটা? ওই পড়াই কটা না কটাই পড়ায়। এই হলো আপনি স্টেশনে বলছে কি টিকিট চলে গেল ট্রেন দাও। হ্যাঁ আমিও দৌড়ে দৌড়ে ট্রেন ধরছি, আমি টিকিট কেটে ধরছি, ওই লোক টিকিট কাটতে আসছে, যে কাউন্টারে দাঁড়িয়ে বলছে টিকিট চলে গেল ট্রেন দাও। স্টেশনে এমন এমন ঘটনা হয় না, সে মনে রাখার মতো ঘটনা। না না স্টেশনে মার খাওয়া কেন? তোমার মতো লোকজনই দেখ, মহিলাদেরকে আমরা বেশি ঝামেলা হয়, সেই মারামারি। সে ট্রেনে চড়েছো কোনোদিন? ট্রেনে চড়েছো? মহিলা কামরায় উঠেছো? ওঠে না? ওটা সাউথের সিনেমার মতো।
ট্রেনে ট্রেনে উঠলে স্টার্ট অ্যাকশন শুরু। মানে যদি একটা ভালো লোককে বসানো যায় কামরা হচ্ছে মার কামরা যাদের হাড়ের রোগ আছে তাদের ময়লা কামড়ে তুলে দিতে হবে আরে না এটা শোন আমি বাস করেছিলাম যে রাস্তা দিয়ে আসছে হ্যাঁ এই অঙ্কিত এরা সব কথা শোনো। দেখো চারের অঙ্কটা না বলেছে কোন শঙ্কুর উচ্চতা, দেখো 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 কি বলেছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের আর এর মান বার করতে হবে। দেখো আর এর মান দেওয়া নেই, তাহলে শঙ্কু আমাদের দেখতে এরকম হয়। কোশ্চেনে বলে দেওয়া আছে কি উচ্চতা 6, তির্যক উচ্চতা 10, এটা একটুখানি অঙ্ক। তাহলে এখানে প্রথমত আর এর মান বার করতে হবে। আচ্ছা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে শঙ্কু মানে একটা সমকোণী ত্রিভুজকে রাউন্ড ঘোরাতে হচ্ছে, আগের অঙ্কটাই আমরা পড়ে পেলাম। তাহলে এই অঙ্কটাই হবে কি, দেখো উচ্চতা, আচ্ছা উচ্চতা আমরা জানি, অতিভুজ আমরা জানি, তাহলে আমরা ভূমি বার করতে পারবো, তাই না? তাহলে আমরা কি লিখবো, লিখবো যে শঙ্কুর শঙ্কুর উচ্চতা 6 সেন্টিমিটার, অতিভুজ হেসো না অত তাড়াতাড়ি লেখো, অতিভুজ 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ, আচ্ছা ভূমির ব্যাসার্ধ, আচ্ছা তোমাদের এক লাইন ধরলে এক লাইন লিখবা, ভূমির ব্যাসার্ধ আর সমান সমান, হ্যাঁ হবে সব হবে। আচ্ছা অতিভুজকে আমরা এল দিয়ে প্রকাশ করব, এই ভুল ভাল, এই দাও দাও একটু 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 আমার একটুখানি লেখাতে না ভুল হয়েছে, টেকনিক্যাল ফল্ট। অতিভুজের জায়গায় তির্যক উচ্চতা, এই এতক্ষণে লেখা হয়েছে তো, কথা না কথা না, তির্যক উচ্চতা এল সমান সমান 10 সেমি। এই শোনো এইটা এইভাবে না গেলে, আর উচ্চতা এইচ। আচ্ছা ভূমির ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সেন্টিমিটার, রুট ওভার এল স্কোয়ার এর মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস, আর কাটাকুটি করে নিত ও তাই। আচ্ছা তাহলে আর এর মান পেলাম আমরা 8 সেমি। এবার কোশ্চেনে কার কার মান বার করতে বলেছে, দেখো কোশ্চেনে বলেছে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি, ও লিখে ফেলি। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, আচ্ছা কার ক্ষেত্রফল বলেছে এটা দেখে নি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, পাই আর ইন্টু আর প্লাস এল। কি বিশ্বাস ছেলেগুলো, তুমি মুখস্থ করো না। আচ্ছা সমান সমান পাই মানে 22/7, আর বাদ বাকি লিখে নাও, সব লিখে নাও। আচ্ছা আর মানে 8, না না তারপরে 8 + 10, তাই না? তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 18, হ্যাঁ এটা ছোট অঙ্ক তো। আচ্ছা এবার এই অঙ্কটা একটু ক্যালকুলেশন জটিল হয়ে গেল, 8 2 16 17 1 7 6 18, আচ্ছা 28 তো নেই। কি হয়েছে গো শ্রেয়া, কত বেরোলো গুণ করে? ওরে বাবারে ট্রেন ধরবা, টিকিট চলে গেছে।
ফিজিক্স এর একটা পেন দাও পেন চলে গেছে টিকিট ধরবে 466 পয়েন্ট সামথিং আসবে। এই উত্তর কি মিশ্র আকার আছে কেন দেখো। 400 কত? 4 ও এখানে 3 হবে, দাদা 3 হবে। 4 ঠিক আছে। ক্যালকুলেশন জীবন দেখবা না সে 35 আমি দেখছিলাম তোমরা অবগত আছো কিনা। আমার বাবার মতো ডায়লগ কালকে ঘড়িতে বাবা একটা দল দিল ও বাই চান্স হয়ে গেছে বাই চান্সে হয়ে গেছে। এই রাউন্ড আসছে মা হাতে বলতো হ্যাঁ দেখি কাজ করতে পারে না হ্যাঁ এবার নষ্ট লাইন কিন দেবো না না ইয়ার ও 68 নেই এখন আয়তন বের করতে হবে ইয়ার হবে না 31 হবে কি যে বলো না। এরকম খেলবো না এরকম খেলা খেলবো না বাইরে যাও। এই কথা বলো না, তোমার কথা বলার জন্য ভুলগুলো হচ্ছে। হ্যাঁ তাই তো তোমার আয়ো। কেউ স্বর্গে তুমি লিখছো ঠিক আছে শুধু চুপ করলে আর অঙ্ক বলবো না 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 শুধু চুপ করতে বলো। এই শুধু চুপ করো। অঙ্ক বলাই অঙ্ক আমার দোষ তাহলে। না মাইনাস মাইনাস দেবো না তাহলে বললে কি করে হবে? সেটা তুমি যদি না দিতে চাও তাহলে দিতে হবে না। একদম চুপ থাকবে তুই একদম চুপ থাকবে আমি এবার একটা প্ল্যান করেছি না না ইয়ার এই তো হ্যাঁ ওই বলছে তো শুয়ে বাবা আরে শুনো না একেবারে ভুলা গেল 56 দেখো তো 804 × 4/7 উত্তর দেখো। ও আচ্ছা 22 দুগুণে দাদা ঠিকই আছে ঠিক আছে 22 দুগুণে তো 44 করেছিলাম ঠিক আছে। আমি আবার 2 আবার দ্বিতীয়বার গুণ করেছি তাহলে এখানেও ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক 402 × 2/7 ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে আর বাজনা বাদ হবে না। তুমি লিখেছে হ্যাঁ সেই সম্ভব বাড়ি কাছে দেখো। না না আজকে আর করাবো না, পরের দিন হচ্ছে অঙ্কটা বেশি করে করাবো। আর বিজ্ঞানে কি আছে গো? ভৌত বেশি হতে পারে ঠিক আছে। মুছো না আচ্ছা জীবন বিজ্ঞান তোমাদের প্রথম পরীক্ষায় কত দূর হবে? আমাদের তো বোধহয় একটা চ্যাপ্টার হলো না কিসের? না না ফুল চ্যাপ্টারের পরীক্ষা নেবো না এখন। আর সেটা আচ্ছা তোমাদের বোধহয় বংশগতি হবে নাকি? আমি বাড়ি গান লিখে দিয়েছি হ্যাঁ একটাই ফুল চ্যাপ্টারের উপর 10 মার্কের পরীক্ষা নেওয়া যায়। 12 হ্যাঁ লেখো না 5 থেকে 15 লেখো বলবো না তো 5 থেকে 12 এই পেজে কটা অঙ্ক আছে? 12 ক্লাস 10 ম্যাথ এইচডব্লিউ গৌরব ওগুলো ছিল এক ধরনের কোষ। ওগুলো আমাদের চোখের কোন কোষ আর রড কোষ। চোখগুলো রড ঢোকা তাই রড কোষ তৈরি হয়ে যাবে 5 থেকে 12 পর্যন্ত করে আনবা। এই শ্রেয়া তো চেষ্টা করে আসতে পারো, করো না কেন? শঙ্কুর অঙ্কগুলো তো চেষ্টা করেও আসতে পারো।
কি সুন্দর বাহানা দিয়ে দিল এরা। চ দেখি ও দাদা 50 টাকার নোট দাদা, এই ক্যামেরাটা বন্ধ করো। 50 টাকার নোট দাদা একটা।